হ্যাঁ, বেশিক্ষণ কথা বলবো না, তবে খুব শর্টকাট কিছু কথা বলতে চাই যে আমরা কি শুধুমাত্র 400 জন প্রাথমিক ডিএলএড টেট পাস করে আছি? প্রাথমিকে 2022 প্রাথমিক টেট কোয়ালিফাইড পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড কি 400 জন? এভাবে চলতে পারে না। এভাবে এভাবে সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট পাঠিয়ে লাভ নেই। কারণ 400 জনেরই কি দায় পড়েছে? পুরো 22 স্টেটের দায়িত্ব। তারা ম্যাটে সাহায্য করবে, তারা পঞ্চম শ্রেণীতে সাহায্য করবে, তারা সুপ্রিম কোর্টে যাবে, এই 400 জনই, আর কেউ নেই। 30,000 ডিএলএড কোথায়? এভাবে চলতে পারে না, এটা চলতে পারে না। বিএড যেভাবে আসছে আসুক। প্রাথমিকে 2022 বিএড আসলে বুঝতে পারবেন একটা ডিএলএড টেট পাস সার্টিফিকেট কতটা জরুরি। আমি অবাক হয়ে যাচ্ছি এই কয়েকটা দিনে যে একটা সুপ্রিম কোর্টে যাচ্ছি আমরা, সেখানে মাত্র 350 300 এইরকম যারা ফান্ডিং করেছে। তো এটা তো ভেবে অবাক, কাদের জন্য যাচ্ছি। বারবার বলছি আজকের দিনে টেট পাস মানে আপনি ভাগ্যবান, মানে টেট কোয়ালিফাই পশ্চিমবঙ্গে বেশি হবে না। আর পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত হলে কেউ বসে থাকবে না। এবারে যারা চাকরি পাওয়ার পাবে এবং সামনের বারে তারা বেরিয়ে যাবে। টেট পাস আর নতুন করে পশ্চিমবঙ্গে হবে না। সার্টিফিকেটটার এতই ভ্যালু, আর আপনারা পূর্ণ প্রশিক্ষিত হয়ে তারপর কিন্তু টেট কোয়ালিফাই হয়েছেন, একদম বৈধ। সেখানে সুপ্রিম কোর্টে একটা ম্যাটার নিয়ে যেহেতু 2022-এর পক্ষ থেকে আমরা যাচ্ছি, অ্যাডভোকেট দিচ্ছি, সেখানে চুপচাপ কেন, আমি ব্যাপারটা বুঝলাম না। আরে আমরা তো শিক্ষক, আমরা তো আগামী দিনে শিক্ষক হতেই চলেছি, হতেই হবে আমাদের। কিন্তু সামনে যে আইনি জটিলতাগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো তো আমাদের এগোতে হবে। 300 জন ফান্ডিং করছে সুপ্রিম কোর্টে, 300 জনই কি চাকরি করবে? আর কেউ করবে না? আপনাদের বারবার বলছি যে প্রশ্নবহুল মামলায় একটা নাম্বার পাওয়ার জন্য 22-এ 5,000 7,000 8,000 দিয়ে কলকাতা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্টে ক্যান ফাইল করে ঢুকছে, যার কোনো মানে, যে কেসের কোনো মানে কোনো দিকই নেই। আদৌ নাম্বার বাড়বে কি বাড়বে না কেউ বলতেই পারে না। আর সেখানে একটা 22-এর টেট কোয়ালিফাই করে আছেন, সেখানে মাত্র 300 জন ফান্ডিং করবেন। এই 300 জনেরই দায়, প্রত্যেকজনকেই তো দেখতে পাচ্ছি। তারা হয় ম্যাট দিয়েছে, পঞ্চম শ্রেণী দিয়েছে, পিডিএফ কেসে দিয়েছে, রিক্রুটমেন্ট কেসে দিয়েছে, সুপ্রিম কোর্টে দিচ্ছে। বাদ বাকি তারা কোথায়? 30,000 ডিএলএড কোথায় তারা? এ তো অপ্রিয় সত্য কথা বলছি। সুপ্রিম কোর্টে কিন্তু যাব না, অ্যাডভোকেট পাঠাবো না। সুপ্রিম কোর্টে গিয়ে লাভ নেই, গিয়ে অ্যাডভোকেট পাঠিয়েও পাঠানো যাবে না, যেতে পারবো না, ইচ্ছে থাকলেও যেতে পারবো না ফান্ডের অভাবে। আর বিএড আসলে দেখবেন তারা সব্বার আগে নিয়োগ নিয়োগ হবে এবং তারাই আগে চাকরি পাবে। আজকে দেখতে পাচ্ছেন বিএডরা 2,000 3,000 4,000 দিয়ে ফান্ডিং দিচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, সেখানে 22রা চুপচাপ ঘুমাচ্ছে। কেন বুঝতে পারছি না। কিছু বলার নেই, মানে এই আজকের দিনটা আমি জিজ্ঞাসা করছিলাম যারা এই মানে আমাদের ফান্ডিং এর দায়িত্বে আছে, যারা হিসেবের দায়িত্বে আছে, যারা রিক্রুটমেন্টের 23 জেলা মিলে তো সব কিছু করা হয়। তো তাদের কাছে ফান্ডিংটা, আমরা ঐক্যমঞ্চ এমনই যে আমরা কত ফান্ডিং হলো কিন্তু আমরা জানি না। ডিপার্টমেন্ট আলাদা, মানে আমাদের যা অক্ষয় পূর্ব বর্ধমানের, ও স্ক্রিনশটগুলো নিচ্ছে, পিডিএফ ফাইল করছে সাধন, কোচবিহার এবং বীরভূম, এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে ভাগ আছে। পিডিএফ ফাইল করছে, ফাইল করে সৌরভ বিভিন্ন জেলা ভিত্তিক পিডিএফ ফাইল করছে। এরকম 23 জেলা মিলিয়ে আমরা কাজ করি। তো গতকাল আমি জিজ্ঞাসা করছিলাম যে ফান্ডিংয়ের ব্যাপারটা কত কি হলো। তো আমি শুনে তো অবাক হয়ে যাচ্ছি, শুনে অবাক হয়ে যাচ্ছি, যাওয়া সম্ভব হবে না। 300 জন চাকরি করবে আর বাদ বাকি সবাই বাড়িতে বসে বসে দেখবে। এই সেই 300 জনই ফান্ডিং করছে। দেখুন, অ্যাডভোকেট যাবে না, আমার যেটা মনে হয় যেতে পারবে না। অ্যাডভোকেট তো এমনি এমনি তো আমাদের দেখে যাবে না, তার তো ফান্ডিং দিতে হবে।
আমরা ইতিমধ্যে কিছু ফান্ডিং করেছিলাম অ্যাডভোকেটকে, যে হয়তো আমরা যেতে পারবো, কিন্তু এখন যা পরিস্থিতি, আর হাতে কটা দিন আছে, আজকে কত তারিখ, আর 2টো দিন আছে, এর মধ্যে যদি ফান্ডিং না দেওয়া হয় তাহলে কি করে যাব? কিছু ছেলে নিয়ে যারা আছে তারা মনে করছে এমনি এমনি চাকরি পেয়ে যাব আমরা। আরে বিএড চলে আসলে 32-33 করে হয়ে যাবে, কিছুই করতে পারবেন না 25-26 করে, 27 করে। একটা জিনিস বুঝিয়ে পাচ্ছি না, যে আপনি টেট কোয়ালিফাই, পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট কোয়ালিফাই করেছেন, জিনিসটার মূল্য অন্যরকম মূল্য আছে। আজকে আমাদের আন্দোলনের ফলশ্রুতি হিসেবে 23-এর কোশ্চেন টাফ এসেছিল, আর পরবর্তীকালে 24-25 যেসব টেটগুলো হবে দেখে নেবেন, কোয়ালিফাই হবে না। কিন্তু বিএড চলে আসলে এটা কিন্তু হতে থাকবে, এক ধাক্কায় কিন্তু 97,000 বিএড চলে আসবে। কোনো বিএড বসে নেই, প্রত্যেকে কিন্তু ডিএলএড ট্রেনিংয়ে ভর্তি হয়েছে। এ আবার নতুন করে বোঝানোর নেই, আজকে যারা ফান্ডিং দেননি আজকের দিনের মধ্যে ফান্ডিংটা দেবেন। আমি আবারও বলছি, আজকের দিনের মধ্যে ফান্ডিংটা দেবেন। যারা দিনরাত পরিশ্রম করে, যারা পিডিএফ করছে, যারা দিনরাত পরিশ্রম করে, যারা সমস্ত রকম কাজ করছে, তারা, তাদের কথাটা একটু ভাবুন। প্রত্যেকটা জেলার স্ক্রিনশট নিচ্ছে যে অক্ষয়, তারও তো একটা চাপ থাকে, নিঃস্বার্থভাবে করে যাচ্ছে এগুলো।